পাথর নিক্ষেপ করছে এরকম কাউকে এখন পর্যন্ত ধরা যায় নাই। এই সরকার যতটা সুবিধাজনক অবস্থায় আছে, বাংলাদেশের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে সম্ভবত কোনো সরকার এত সুবিধাজনক অবস্থানে থাকবে না। এই কথাটা বলে কিভাবে সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত তারা। আবহাওয়া রাজ্যে কি যে মিটফোর্ডের হাসপাতালের সামনে যে ঘটনা ঘটলো, এটা তো দেখলে আসলে গা শিউরে ওঠে এবং এই নৃশংস খুনের প্রতিবাদ হয়েছে সারা দেশে এবং এটা নিয়ে বিএনপি সরকার থেকে বক্তব্য দেওয়া হয়েছে, বিএনপি থেকে বক্তব্য দিয়েছে, বিভিন্ন বক্তব্য আছে। তা আমি আসলে এই সব কিছু দেখে আপনার কি মনে হয় কাকে কতটা দায়ী দেবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং দীপ্ত টিভির সমস্ত দর্শক শ্রোতা। না, যে ঘটনাটা ঘটছে বিভৎস, মানে এটা কোনো মানে স্বাভাবিক আচরণ কোনো মানুষের হয় বলে আমার কাছে মনে হয় না। মানে ওইভাবে যদি আপনি বলতে জানেন, যদি বলি যে করছে সে মস্তিষ্ক বিকৃতি, তাইলে মনে হয় যে জিনিসটা হালকা হয়ে যায়। কিন্তু আমি ঠিক জানি না লোকটা কি ওইখানে মৃত অবস্থায় আনছিল না ওখানে আনার পরেই মৃত হয়েছে, সেটাও কিন্তু আমি জানি না। কিন্তু আমি পাথর নিক্ষেপ করতে দেখছি এবং আমার কাছে মনে হয় না আমি 10-15 সেকেন্ড পর আর দেখতে পারছি ব্যক্তিগতভাবে। আমার আশা করি কেউই দেখতে পারার কথা না, পাষণ্ড মনে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনার অলরেডি বিএনপি থেকে কিছু লোক বহিষ্কার করছে এবং এ পর্যন্ত বিএনপি বেশ কিছু লোককে বহিষ্কার করছে, তাদের সংখ্যা প্রায় 2-3 হাজার হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে প্রত্যেকের এক একটা অভিযোগ আসে, তারপর বহিষ্কার। অভিযোগ আসার পর বহিষ্কার করার মানে কিন্তু একটা দ্বারা ইট ইজ অ্যান এডমিশন যে করছে তারা, তা নাহলে আমি তাকে কেন বহিষ্কার করব? 1, 2 আরেকটা হতে পারে যে আমার বহিষ্কারের প্রয়োজন নাই, যাদেরকে ডাউট করা হচ্ছে সোজা পুলিশে দাও। এবং যদি বলে পুলিশ ধরছে না, না ধরার কোনো কারণ নাই, কারণ আমরা দেখছি অনেকেই কাউকে ধরে পুলিশকে দেওয়া হয়েছে, এরকমও আছে। ইভেন আমাদের যে সবচেয়ে দামি লোক যারা প্রধান ইলেকশন কমিশনার, তাকেও জুতা টুতা থ্রো করছে, তারপরে ফাইনালি পুলিশ ডেকে দেওয়া হয়েছে। যদি আপনি সত্যি সত্যি ভাবেন যে আপনি চান না যে আপনাদের ভিতরে এগুলো থাকুক, তাহলে ওভাবে ধরানো যেত। 1, 2 যেটা করছে যারা, তাতে যারা এখন পর্যন্ত আমি জানি না, আমি এখানে আসার আগ পর্যন্ত যারা পাথর নিক্ষেপ করছে এরকম কাউকে এখন পর্যন্ত ধরা যায় নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এরা যদি এই দলের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে খুঁজে না পাওয়ার কোনো কারণ নাই, আমার কাছে মনে হয় না। 2 নম্বর হচ্ছে এটা একটা হালকা বার্তাও যায়, ইফ ইট ইজ এ ফ্যাক্ট যে তাকে চাঁদাবাজির কথা আসছে, চাঁদাবাজির জন্য যদি হয়ে থাকে তাহলে এটা বার্তা যায় জাতির কাছে, চাঁদা না দিলে পরিণতি এই। মানে বিষয়টা যদি আপনি এইভাবে দেখেন, তো আমি এত হালকা করে এটা দেখতে চাচ্ছি না। কিন্তু এই মারা যাওয়ার পর এই বিভৎস পৈশাচিক ঘটনাটাকে সোশ্যাল মিডিয়া গেল, কেউ ভিডিও করছে, খুব কমফোর্টেবলি করছে, এবং তাদেরকে না ধরতে পারার কারণটা কি থাকতে পারে? এত বড় বৃহৎ একটা হত্যাকাণ্ড কেন ধরা? এটা কি কোনো বার্তা দিচ্ছে কি না? বার্তাটা কীরকম? মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বার্তা নানানজন নানানভাবে চিন্তা করে। বাংলাদেশে যে ট্রেন্ডটা এখন চলতেছে, এতে আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতি মানে যারা গণতান্ত্রিক তারা নির্বাচন চাবে, তারা ক্ষমতায় যাবে কি যাবে না, নির্বাচন চাওয়াটা যৌক্তিক। কিন্তু আমার কাছে মনে হয় যে নির্বাচনটা এখানে প্রধান নাকি ইনুস অপসারণটা প্রধান। এটা 2টা দিক আছে। কারণ আপনি যদি নির্বাচন চান তাহলে আজকে যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, দেয়ার ইজ নো ওয়ে তাদের পাস সুনিশ্চিত, সেটা আজকে হোক আর 6 মাস পরে হোক। সেক্ষেত্রে আপনি যদি কিছু সংস্কারের কথা আসছে, কিছু বিচারের কথা আসছে, সেগুলো অনেকখানি গড়িমসি চলতেছে। ইভেন জুলাই যে চার্টার যেটা সম্মত হয়েছে, এটা স্বীকৃতি দেয়, কিন্তু সংবিধানের ভিতরে ইনসার্ট করার ব্যাপারে আবার দ্বিমত আছে। তো এই সব যদি আপনি মিলান, সেক্ষেত্রে আমার বিজয় যখন সুনিশ্চিত, আমার এত করার পিছনে কারণটা কি থাকতে পারে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যারা এই হত্যাকাণ্ডটা যারা ভিডিও করছে, প্লাস এখন পর্যন্ত তাদের ধরা যাচ্ছে না, তারা কি এনশিওর্ড যে তাদেরকে ধরবে না? তো তা হয় এবং এই পরিস্থিতি চলমান থাকে। যেমন একটা বক্তব্য ইতিমধ্যে আসছে যে নির্বাচন যত বিলম্ব হবে তত এরকম খারাপ পরিস্থিতি হয়। নির্বাচনের জন্য তো অলরেডি ফেব্রুয়ারি পর্যন্ত রাফলি একটা কথা বলা হয়েছে এবং সেটা সবাই মেনে নিছে। সুতরাং ফেব্রুয়ারি পর্যন্ত যদি নির্বাচন সবাই মেনে নেয়, তারপর তো এই ঘটনার পরে এটাকে যদি ওইটার সাথে রিলেট করে যে যত দেরি হবে তত এরকম হবে, তাহলে কি আরও ঘটনা ঘটতে থাকবে?
যদি আরও ঘটনা ঘটতে থাকে তাইলে এটাকে ধরা হবে কনস্পিরেসি। আর যদি এটা কোনো কনস্পিরেসি না হয়, সেই ব্যাখ্যা আমি সুযোগ পেলে পরে বলবো কনস্পিরেসিটা কেমন দেখেন। আর যদি কনস্পিরেসি না হয় তাহলে এখানেই থামতে হবে, ওদেরকে গ্রেফতার করতে হবে। আপনার কাছে আসবো, কেন কনস্পিরেসি মনে করেন, বা বিএনপির নেতারাও বলছে যে এক ধরনের কনস্পিরেসি হতে পারে, তা সেটা সেই ব্যাখ্যা আপনার কাছে জানতে চাইবে। এখন আমি সাকিব আনোয়ার আপনার কাছে যেটা জানতে চাই, একই প্রশ্ন, যে এই বিষয়টা অবশ্যই আমাদের সবাইকে মর্মাহত করেছে, এবং আসলে কি বলে, এর থেকে খারাপ খবর আর কি হতে পারে? 5 আগস্টের পরে এইভাবে নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা হবে। শুধু এখানেই না, আপনার খুলনায় দেখেন ঘটনা ঘটেছে, আপনার চাঁদপুরে একজনকে মসজিদের ভেতরে হত্যা করা হয়েছে। যে এই যে জিনিসগুলো একের পর এক হয়ে যাচ্ছে, এটা কি একদম কি আইন শৃঙ্খলার অবনতি, নাকি এখানে কোনো রাজনৈতিক বিষয় আছে? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক এবং যারা শুনছেন। হ্যাঁ, যেটা রাজ্জাকি ভাই বলছিলেন, যে এই ভিডিওটা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কয়েক সেকেন্ডের পরে আসলে দেখা যায় না কি ভয়ঙ্কর দৃশ্য। এবং আমাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা প্রস্তর যুগে প্রবেশ করেছি, স্যাটায়ার করে তিনি লিখেছেন। ওই জায়গাতে আসবো, প্রস্তর যুগে আসলে আমরা প্রবেশ করলাম, কখন প্রবেশ করলাম, কীভাবে প্রবেশ করলাম, সেই জায়গাটা একটু দেখতে হবে। এই ঘটনাটা যে ঘটলো, এখানে না আমাদেরকে আসলে 5 আগস্টের পর থেকেই এই যে পরিস্থিতির এই জায়গায় আসলো, সেটার বীজ আসলে এই সময়ের ভেতরেই আসলে বপন করা আছে। ধরুন, মব কালচারের বিরুদ্ধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেয় নাই। আপনি অনায়াসে মব ক্রিয়েট করেছেন, তারপর আইন হাতে তুলে নিয়েছেন, মানুষকে পিটিয়েছেন, মেরেছেন, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কখনো কখনো সরকারকে আমরা দেখেছি এই মবকে সহযোগিতা করতে, ইনস্ট্রুমেন্ট দিয়ে সহযোগিতা করতে পর্যন্ত আমরা দেখেছি। 25 নম্বরে যখন বাড়ি ভাঙা হলো, একটা মব ক্রিয়েট করে যখন কাজটা করা হচ্ছে, তখন সেখানে সরকারের পক্ষ থেকে বুলডোজার, সিটি কর্পোরেশনের বুলডোজার সেখানে সাপ্লাই করা হয়েছে, আমরা দেখেছি তো। এবং এরপরে এই যে এতগুলো মাস ধরে চাঁদাবাজির একটা আলোচনা প্রতিদিন কিন্তু আছে, এবং একটা দল, বড় দল বিএনপির দিকেই আঙুল তোলা হচ্ছে যে তাদের বিভিন্ন সহযোগী সংগঠন, এমনকি মূল দল বিএনপি, তাদের নেতাকর্মীরাই চাঁদাবাজিতে জড়িয়েছে। কিন্তু কয়জনকে গ্রেফতার করা হয়েছে? এখন ধরেন এই ঘটনা, পার্টিকুলার এই ঘটনায় যদি আমি আসি, তাহলে এখানে আপনাকে বলতে হবে যে 51% দায় হচ্ছে সরকারের, 49% রাজনৈতিক দলের। যদি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে তার প্রভাব ব্যবহার করে যদি এই ঘটনা ঘটানো হয়ে থাকে, তাহলে একটা রাজনৈতিক দলের এখানে দায় 49%। কারণ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো সরকারের। একটা কথা আজকে আমি বলছিলাম যে এই সরকার যতটা সুবিধাজনক অবস্থায় আছে, বাংলাদেশের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে সম্ভবত কোনো সরকার এত সুবিধাজনক অবস্থানে থাকবে না। কারণ রাষ্ট্রের যা কিছু অর্জন, যা কিছু কৃতিত্ব, যা কিছু ভালো, এর সব সরকারের, এর সব কৃতিত্ব সরকারের। আর রাষ্ট্রে যা কিছু খারাপ, যত দায়, এই দায় সব হচ্ছে রাজনৈতিক দলের। সুতরাং এই সরকারের কোনো দায় নিতে হচ্ছে না, শুধুমাত্র কৃতিত্বগুলো তাদের। যে উপদেষ্টার কথা বলছিলাম, যিনি লিখছেন যে প্রস্তর যুগে বাংলাদেশ প্রবেশ করেছে, একটা রাজনৈতিক দলকে, বিএনপিকে উদ্দেশ্য করে তিনি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। কিন্তু বিষয় হলো যে এই প্রস্তর যুগে বাংলাদেশ যে প্রবেশ করলো, এটা কোন সরকারের আমলে প্রবেশ করলো, সেটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, এবং এখানে সরকারের ব্যর্থতাটাকে দেখতে হবে। কয়েকদিন আগেই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনিও মবকে প্রেশার গ্রুপের হিসেবে উল্লেখ করেছেন। যে বারবার মবের কথা বলা হচ্ছে, মব সন্ত্রাসের কথা বলা হচ্ছে, এটা আসলে মব সন্ত্রাস না, এটা হচ্ছে মব প্রেশার গ্রুপ, এভাবে বলা হচ্ছে। ফলে সরকারের দিক থেকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা বিনষ্ট করছে, আইন যারা নিজেদের হাতে তুলে নিচ্ছে, তাদের পক্ষে যখন সাফাই গাওয়া হয়, তখন আসলে সেই রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা খুব স্বাভাবিক হয়ে পড়ে। আপনার কাছে আবারও আসবে, এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আপনার রাজ্যকে আপনি বলছেন যে ষড়যন্ত্র যদি থাকে, আমি আজকে দেখলাম যে বিএনপি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত চলছে। এই প্রসঙ্গে কথা বলতে যে উনি এটা জাতীয় নির্বাচন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে, তা আপনার কি মনে হয় যে আসলে এই যে যেহেতু বিএনপির দিকে আঙুল, এবং বিএনপি নেতাকর্মীদের যারা খুন করেছে, তারা বিএনপি বা যুব দলের কর্মী, বা এর আগে যে বিভিন্ন হত্যাকাণ্ড করে বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে
মানে এই সব প্রসঙ্গে কথা বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চক্রান্ত চলছে। ধন্যবাদ সমালোচক। আপনি যখন আপনার দল থেকে লোক বহিষ্কার করছেন, কি গ্রাউন্ডে? তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তার আলোকে আপনারা কিছু লোককে বহিষ্কার করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেই কথাটা উনি বলল, আমি এটাকে যদি অন্যভাবে বলি, 50-60 লক্ষ স্পট আছে বাংলাদেশ, চাঁদাবাজি করেন, সিন্ডিকেট বলেন ইত্যাদি, সারা বাংলাদেশে হিউজ ইনকাম। এটা 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগ চলে গেল, এই জায়গাগুলো খালি নেই তো? এই জায়গাগুলো তো খালি থাকার কথা। এই শূন্যস্থানটা পূরণ করলো কারা? সেই প্রশ্ন আমি রাখলাম। এটা এখন এই যে উনি বলতেছেন যে জাতীয়তাবাদী শক্তি, কেন, কারণটা কি? জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিংবা নির্বাচনে যাতে আসতে না পারে, কেন ক্ষতিগ্রস্ত করবে? কেন, কে করতে পারে তাদেরকে? তার চেয়ে বড় স্টেক হোল্ডার কে আছে? ওনাদের বক্তব্য যদি আমি ধরি, বড় ভাই ওনাই, মেজো ভাই আছেন, সেজো ভাইও আছেন। সেজো ভাইদের তো কোনো অস্তিত্বই নাই, নাবালক, আনরেজিস্টার্ড, বহু কিছু বলা হচ্ছে। সেক্ষেত্রে এই কথাটা বলে কিভাবে সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত তারা? আজ পর্যন্ত আমরা কোনো পত্রিকায় রিজয়েন্ডার দেখি না। বিভিন্ন পত্রিকায় কথা আসে যে অমুকখানে এটা করা হয়েছে, তমুকখানে এটা, কোনো রিজয়েন্ডার দেয় না। কিংবা এটাও শুনি নাই যে আমরা রিজয়েন্ডার দিছি ছাপে না। আপনি তো কনস্পিরেসি এস্টাবলিশ করার জন্য বলতে হবে যে আমরা রিজয়েন্ডার দিছি ছাপে না। এবং অনেক তাদের কিন্তু অনেক মিডিয়া আছে, সেখানেও বলতে পারে। আপনি আসলটা কি আপনি বলতে পারেন, কই আপনি তো বলছেন না। বাট আমি কনস্পিরেসিটা কোথায় দেখি সেটা বলছি। আমি কনস্পিরেসিটা দেখি এই যে, আমি আপনাকে একটু আগেও বলছি যে আমি কি নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই, সেটা আমি চাই। কিন্তু আরেকটা শক্তি আছে, তারা হয়তো ইউনূস অপসারণ চায়। এবং যেই শক্তিটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখন রাজনীতিতে, যারা ক্ষমতায় আসবে, তারা কিন্তু এখানে গত 16 বছর যাবৎ ভিকটিম। এবং তাদের যারা সর্বোচ্চ মাপের নেতা, যিনি দেশের বাইরে থাকেন, তিনি কিন্তু 111-এর সময় মারাত্মকভাবে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এবং সেগুলো তার মনে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনটা হওয়ার পর কোনো সন্দেহ নয়, যদি বড় ভাই ক্ষমতায় যায়, তাহলে তার মাথায় কি কাজ করবে, সে কোথায় যাবে, কি চিন্তা করবে, নোবডি নোজ। এখন সে সিম্পল ম্যান, কালকে পিএম হয়ে গেলে কিন্তু বিশাল ব্যাপার। তো এই পিএম হয়ে যাওয়ার পর তাকে কিভাবে অ্যাসেস করবে, সে কী চিন্তা করতে পারে, সেটা যারা অ্যাসেস করে তারা চিন্তা করে যে না, এটা একটা চিন্তার ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার টু, পতিত সরকারের যে শক্তিটা তাদের পিছনে কাজ করতো, এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। সেই জায়গাটা যদি আবার আজকে এরা ক্ষমতা আসার পর ওই জায়গাটা তারা অকুপাই করে ফেলে, যে ওই পতিত শক্তিটার যারা শক্তি, নেপথ্য শক্তি, তার সাথে যদি তারা মিশে যায়, তাহলে কিন্তু পতিত যারা, তাদের ফিউচারটাও ডার্ক হয়ে যায়, যে কোনো হোপ থাকে না। আর তৃতীয় হইল, এই রকম ঘটনা যদি অনবরত ঘটতে থাকে আর ইলেকশন যদি অনিশ্চিত হয়, তা আর ইউনূস সাহেবের চলে যেতে অনিবার্য, কোনো সন্দেহ নাই। আমার ব্যক্তিগত ধারণা, উনি ইলেকশন দিতে পারলেও যাবেন, না দিতে পারলেও যাবেন। সেক্ষেত্রে নির্বাচিত একটা সরকার ক্ষমতা আসার পর ইউনূস সাহেব চলে গেলে যারা পতিত সরকার হয়েছে তাদের জন্য দুশ্চিন্তার কারণ থাকতে পারে, জনসমর্থনওয়ালা সরকারের। কিন্তু সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি তৈরি করার পর যদি ইউনূস সাহেব চলে যায়, নির্বাচন না হয়, সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট থাকতে পারে। সেদিক থেকে আমি এটাকে কনস্পিরেসি মনে করতেছি। তা না হলে মানে আপনি এত বিভৎস ঘটনা, মানুষ মারবেন, করবেন, চাঁদা চাইবেন, ঠিক আছে, এটা ট্রেডিশনাল 53 ইয়ার্স, নাথিং নিউ। রেট কম আর বেশি, এ চাক ও চাক, গল্প করে তো লাভ নেই, আমরা এই দেশের আবহাওয়ায় বড় হয়েছি। সুতরাং চাঁদাবাজি এটা কমন জিনিস। সুতরাং এই কনস্পিরেসিটা আমি দেখতেছি যে নির্বাচন হবে না, কিন্তু এরকম সিচুয়েশনে ইউনূস সাহেব চলে যাবে, তাইলে সেই পতিত সরকারের জন্য, শক্তির জন্য একটা প্লাস পয়েন্ট থাকে বলে আমার কাছে মনে হয়।